এখন আমরা পরবর্তী কার্যসূচি অনুসারী খুব সুন্দর, সুন্দর আজকে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান পরিবেশন হলো। ১ম এ উদ্বোধনী সঙ্গীত নিবেদন করলেন শ্রদ্ধেয়া প্রতিভা কাটনিয়ার মা, তিহু আসাম থেকে। পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয়া গায়ত্রী দাস মা হাউলি থেকে একটি অপূর্ব সুন্দর সঙ্গীত নিবেদন করলেন। তার পরবর্তীতে শ্রদ্ধেয়া ববিতা দোলে মা ধেমাজি আসাম থেকে খুব সুন্দর একটি সঙ্গীত নিবেদন করলেন এবং পরবর্তীতে সিআরপিএফ এর জওয়ান ত্রিপুরা থেকে শ্রদ্ধেয় অজয় পাল দাদা অপূর্ব সুন্দর একটি সঙ্গীত নিবেদন করলেন এবং শেষে স্বরচিত এক কবিতা পরিবেশন করলেন। খুব ছোট্ট অল্প সময়ের ভিতরেই শেষ হয়ে গেল, মনে হচ্ছিল আরেকটু শুনি এরকম ভাব। শ্রদ্ধেয় খগেন সোনোয়াল দাদা ঠাকুরের অধৈর্য কর্মী লক্ষ্মীমপুর আসাম থেকে বিশিষ্ট কবি, শিল্পী এবং শ্রী শ্রী ঠাকুরের ভাবধারারই ওনার প্রত্যেকটি রচনা সুন্দর নিবেদন রাখলেন। প্রত্যেককে আমি আবারও জয়গুরু জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকেরই সর্বাঙ্গীন সুস্থ মঙ্গল কামনা করছি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তীতে যেন আপনাদের বিভিন্ন পরিবেশন পাই আমরা এই লিঙ্কে, এই আশায় রাখছি। এখন আমরা কার্যসূচি অনুসারী ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। ইষ্ট প্রসঙ্গের বিষয় কত কথা মনে পড়ে। কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা, আজ ২৬তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা দেওঘর ঠাকুরবাড়ি থেকে বিএ বিএসসি এমএ এলএলবি ৯৫ বছর অতিক্রান্ত শ্রী শ্রী ঠাকুরের অনুলেখক ১৯৪৯ সাল থেকে ১৯৬৯ সাল শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে ২১-২২ বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় পরিচিত শ্রদ্ধার ভালোবাসা। আমি দাদাকে আহ্বান করছি এবং দাদাকে প্রণাম জানাচ্ছি। জয়গুরু দাদা, উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, জয়গুরু দাদা। দাদা অডিওটা অফ হয়ে আছে। জয়গুরু দাদা। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, জয়গুরু। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, এখন খুব সুন্দর শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা, ৬টা ৪০ দাদা, ৬টা ৪০ পর্যন্ত আমরা শুনবো আপনার কথা। আজকে ১০৮০তম দিন চলছে নবদ্বীপে সৎসঙ্গের। আমি নবদ্বীপবাসী দাদাদের, মায়েদের, প্রথমে শ্রী শ্রী গৌরাঙ্গদেবকে আমার নতমস্তকে বারবার প্রণাম জানাই। নবদ্বীপবাসীরা ধন্য, কেননা তীর্থস্থানে তাদের জন্ম এবং বাস। গুরু ভাইদের আমার প্রণাম জানাই এবং অন্যান্য যারা দাদারা আছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন, আমার কথা শুনছেন, আমি তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। ঠাকুরের কথা, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা, যাকে আমরা বলি যুগ পুরুষোত্তম, যুগের প্রয়োজনে তার আশা এবং মানুষগুলোকে পথ দেখানো, মানুষগুলোকে অমৃতের পথে নিয়ে যাওয়া, ভালো রাখা এবং পৃথিবী শান্ত থাকা, পৃথিবী সুস্থভাবে চলা, ব্যালেন্স রেটে চলা। এই জন্যেই তারা এসে তাদের সৃষ্ট বস্তুকে অর্থাৎ পৃথিবীকে যথাসম্ভব ব্যালেন্স রাখতে চেষ্টা করেন, আর তার মধ্যে দিয়েই তিনি জীব জগৎ সকলের সৃষ্টি করেছেন আমাদের আনন্দের জন্য, আমাদের উপভোগের জন্য। আমরা যখনই সেই উপভোগটা ঠিক মতো করতে পারি না, আমরা যখনই আমাদের খেয়াল খুশি মতো চলি,
আমাদের ভিতরের যেই বদগুণগুলো আছে সেগুলো যখন চারা দিয়ে উঠে, তখনই আমাদের মধ্যে হিংসা, ক্রোধ, আক্রমণ, পরস্য অপহরণ, পরস্ত্রী গমন ইত্যাদি বিভিন্ন যেগুলি অসৎ নয় তা দেখা যায়। বুঝতে পারছেন তো? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আজকে আমি আপনাদের সামনে বোম্বে থেকে কয়েকজন দাদা এসেছিলেন ঠাকুর বাড়িতে 25/3/1964 সালে। 25/3/1964 সালে কয়েকজন দাদা এসছেন বোম্বে থেকে। তারা মহারাষ্ট্রীয়, তারা অনেকেই দীক্ষিত। তারা ঠাকুরকে বললেন, ঠাকুর, আজকাল দাক্ষিণাত্যে আমাদের ওসব দিকে ব্রাহ্মণদের খুব ঘৃণা করা হয় এবং ব্রাহ্মণদের খুব হিংসা করা হয়। এবং এটা ক্রমশ বেশি হচ্ছে। এর উপায় কি? শেষে ঠাকুর বললেন, মানুষের আস্থা, মানুষের ভরসা ঈশ্বরের প্রতি, ঈশ্বরের প্রতি যত বেশি হয়, অর্থাৎ মানুষের আস্থাটা গভর্নমেন্ট যাকে বলে, সে গভর্নমেন্টের প্রতি যদি মানুষের আস্থাটা বেশি থাকে এবং পিপুল যদি তাদের কর্তব্য করে, তাহলে এগুলি কমে যায়। বামনরা ঘৃণার পাত্র হয়ে গেছিল এই জন্য যে বামুনরা আগেই নিজে ঘৃণা করতো মানুষদের। এটা বামুনদেরই দোষ। বামুনদের রাস্তা দিয়ে গেলে অন্য কোনো নিচু জাতির লোক আসলে ঘন্টা বাজায় আসতে হতো, শুনেছি। মানে এত ঘৃণা ছিল যা কল্পনা করা যায় না। যেমন কর্ম তেমন ফল। আমি তাদেরকে এত ঘৃণা করেছিলাম, এত অবজ্ঞা করেছিলাম, এত উপেক্ষা করেছিলাম, যার ফলে আজকে বামুনদের প্রতি ঘৃণা, হিংসা ইত্যাদি ভাব দেখা যাচ্ছে। গভর্নমেন্টেরও কর্তব্য আছে। গভর্নমেন্ট যত শক্তিশালী কম হচ্ছে, তত এগুলি বেশি করে দেখা যায়। গভর্নমেন্টও সেগুলি অবহেলা করেছে, উপেক্ষা করেছে, যার জন্য আজকে আমাদের দেশে দাক্ষিণাত্যের কথা বলছো তোমরা, যে বামুনদের ঘৃণা করে, তার কারণ হচ্ছে ওই জায়গায় মানুষে মানুষে কোনো প্রভেদ করা ঠিক না। ঠাকুর প্রভেদ করতে চান বৈশিষ্ট্য নিয়ে। ও কামারের কাজ করে বলে, বা ছুতোর কাজ করে বলে, বা একজন কৃষক চাষ করে বলে আমি তাকে ঘৃণা করব, আমি লেখাপড়া জানি, আমি বিদ্বান, আমি বক্তৃতা দেই, আমি গান করি ইত্যাদি ইত্যাদি, এই যে আমার মধ্যে হীনমন্যত ভাব, যেটা আমি অন্যান্য লোকদের নিকৃষ্ট বলে মনে করি, এর ফলে সমাজের মধ্যে আগুন জ্বলে উঠে। আর তাই জন্যেই আজ বামুনরা হেটেড হয়ে উঠতেছে।
এই জন্য আমরাই দায়ী। ঠাকুর বলছেন কম্পেশন নাই। কম্পেশন মানে হচ্ছে দরদ। দরদ যত থাকে, সহানুভূতি যদি থাকে, ততই ভালো। এরম ঘটনা আমি আমার নিজের জীবনে গ্রামে যখন থাকতাম তখন দেখেছি। মানুষ আমার বাড়িতে আসছে, আমরা জলচৌকি দিছি বসার জন্য। বসার পরে আমাদের এমনই রকম যে আমরা সেই জলচৌকিটা সেই জায়গাটা পরে ধুয়ে দিছি। তার মানে বুঝেন, মানুষ এসে জলচৌকিতে বসলো একটি জায়গাতে, সেই জায়গা সমেত আমরা জলচৌকিটা ধুয়ে তারপর ঘরে আনছি। তার মনে বিদ্বেষ জাগবে না? নিশ্চয়ই জাগবে। তারও তো দুটো চোখ, দুটো কান, পেট, হাত, পা সবই আছে। ডিফারেন্সটা শুধু ওই জায়গায়, সে যেভাবে যা যা করে আসছে তাতে সে অভ্যস্ত। আমি যেভাবে যা যা করেছি তাতে আমি অভ্যস্ত। এই অভ্যস্তটা হচ্ছে বড় জিনিস। ঠাকুর সেই অভ্যস্তকে ঘৃণা করতে বলেননি। আজকাল বর্ণাশ্রমের নাম শুনলেই আমরা নাক ছিটকাই, জাতিভেদের কথা শুনলে নাক ছিটকাই। জাতিভেদের ভেদ করা ঠিক না। বর্ণাশ্রমের মধ্যেও ভেদ করা সৃষ্টি, বামন কাহত বৈশ্য আর শূদ্রের মধ্যে। ঠাকুর বলেন বিশেষত্বগুলির সমাবেশই হচ্ছে বর্ণ। আপনি খুব ভালো অধ্যাপক, অধ্যাপনাই আপনার কাজ, এটা একটা বিশেষ গুণ। এই গুণে আপনি গুণান্বিত। আর আমি চাষবাস এত ভালো জানি, লাউ কেমন করে করে, কুমড়া কেমন করে করে, ধান কেমন করে করে, কফি কেমন করে করে, আলু কেমন করে করে, সে মাটি খুঁড়ে কেমন করে কি করতে হয়, সার দিতে হয়, সেটা আমি ভালো জানি। এটা আমার বিশেষত্ব। আর আরেকজনের বিশেষত্ব হচ্ছে গবেষণা করা, পড়াশোনা করা। এই বিচিত্র আছে বলেই দেশ চলছে। এখন এগুলিকে যদি আমি একাকার করে দিই, তাহলে সেটা ভালো হয় না। সে জায়গায় বিস্ফোরণ জেগে উঠে, বিস্ফোরণ। আমরা জানেন তো ডিনামাইট কেমন করে হয়? নাইট্রোজেনের সাথে এমন একটা জিনিস দেয় যার ফলে এটা ব্লাস্ট আপ করে দেয়। আলফ্রেড ডিনামাইট আবিষ্কার করেছিলেন। মানুষের মধ্যেও আমরা যদি সব সমান করে দিতে যাচ্ছি এখন, যে চাষবাস ভালো জানে তাকে যদি এনে এখন অধ্যাপনার চেয়ারে নিয়ে বসাই, যেমন অযোগ্যরাকে সাদা খাতা দিয়ে আসছে তাদেরকে আমি যোগ্য বলে চাকরি দিলাম, যা চলছে আমাদের দেশে। এটা হয় কি, বিস্ফোরণ ঘটায়, বিস্ফোরণ। বোমা বোমা ফেটে যায়, ব্লাস্ট আপ হয়, ব্লাস্ট আপ। আপনাদের কি বলবো, আমাদের দেশের সিস্টেমটা এত ভালো ছিল, এত সুন্দর ছিল, যে আমাদের দেশকে সকলেই পূজা করত। মেরু প্রদেশ থেকে বিভিন্ন শাখা বিভিন্ন দিকে যায়, লিথুনিতে যায়, টিউটনে যায়, ইংল্যান্ডের দিকে যায়, লন্ডনের দিকে যায়, কিছু আরবের দিকে যায়, কিছু সিন্ধু নদীর পাশ দিয়ে এদিকে ভারতবর্ষে এসে প্রবেশ করে। আর্য জাতিরা ওই শীতের মধ্যে থাকতে পারলো না। তারা ওই শীতে মেরু প্রদেশে থাকাটা অসম্ভব দেখে তারা এদিকে নিচে নেমে আসতে লাগলো।
এই আর্যদের এই বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দিকে চলে গেছে। কোরেশ বংশকে বলে খুব পবিত্র বংশ। কোরেশ বংশে হযরত রাসূল জন্মগ্রহণ করেছিলেন। কোরেশরাও আর্য। আবার ইন্ডো ইন্ডিয়ান যারা জার্মান টার্মান গেছে দেশে যারা গেছেন তারাও আর্য। আর্য মানে সংস্কার সম্পন্ন যারা, যারা কালচার কৃষ্টির আরাধনা করে, কৃষ্টির উপাসনা করে, যারা কৃষ্টি উপাসনা মানে হচ্ছে যারা বাঁচা বাড়ার নিয়ম নীতিগুলি পালন করে চলে, আর্যরাই সেই নিয়ম নীতিগুলি পালন করে চলেছেন। সেজন্য আর্য শাখা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এখন এই আর্যদের মধ্যে প্রত্যেকের যার যার মতো কাজ আছে এবং সেটা সৃষ্টির প্রারম্ভ থেকে আরম্ভ হয়েছে। এই নয় যে আমি আপনাকে বামন করলাম, আমাকে ক্ষত্রিয় করলাম, আমাকে শূদ্র করলাম, আপনাকে মেথর করলাম। কেন কেন কেন? তার কারণ হচ্ছে পারমুটেশন কম্বিনেশন বলে একটা কথা আছে। সৃষ্টির প্রারম্ভ থেকেই সনাতন বিধি অনুযায়ী যার যার সাথে আকর্ষণ সে সেখানে মিলে গেল, সেখানে মিশে গেল। মিশে গিয়েই এক একটা বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের সৃষ্টি করলো, বিশেষত্বের সৃষ্টি করলো। সেগুলি পরবর্তী সময় আমরা বর্ণ বলে চিহ্নিত করেছি। আসলে সৃষ্টি তো হচ্ছে কম্পন থেকে। In the beginning there is a vibration. In the beginning there is a word. Word মানে হচ্ছে কম্পন। কম্পন মানে হচ্ছে সূক্ষ্ম কতগুলি কণা। এগুলি পরস্পর যার যার সাথে যেখানে যার অ্যাফিনিটি আছে সেখানে মিশে এক একটা দল, বিশেষ দল, আর এদিকে একটা বিশেষ দল এরকম সৃষ্টি করেছে। এইভাবে বর্ণাশ্রম আসছে। চতুর্বর্ণং মহা সৃষ্ট গুণ কর্ম বিভাগেষু। এই কথাটার মানি ঠাকুর বলছিলেন ময়া মানে শ্রীকৃষ্ণ নয়, আমার দ্বারা নয়। আমি গুণ কর্ম অনুযায়ী বর্ণাশ্রম সৃষ্টি করে সেটা কিন্তু নয়। ময়া মানে আমার দ্বারা নয়, সনাতন বিধি অনুযায়ী সৃষ্টির প্রথম থেকে যেভাবে যা যার সাথে যার আকর্ষণ বিকর্ষণ মিলন হয় সেইভাবে সঙ্গতি সম্পন্ন মিলনের মধ্যে দিয়ে এই বর্ণাশ্রমটা চলে আসছে। ঠাকুর কাছে দেবীদেব এবং আমি জিজ্ঞাসা করেছিলাম কেষ্ট ঠাকুর কি এই বর্ণাশ্রম সৃষ্টি করে গেছেন? চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ ও কর্ম বিভাগ কথাটা আছে, এই ময়াটা কে? তখন ঠাকুর বললেন আমি, আমার আগে আরো ছিল আরো ছিল আরো ছিল, কেষ্ট ঠাকুর ছিল, কেষ্ট ঠাকুর আগে ছিল। সৃষ্টির প্রথম থেকেই, সৃষ্টির প্রথম থেকেই এই পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে এই যে কণাগুলি বিচ্ছিন্ন হতে থাকলো, যাকে বিগ ব্যাং থিওরি বলে। কেন মলিকুল হলো, কেন টিস্যু হলো, কেন অ্যাটম হলো, কেন কেন বডিটা কেমন করে সৃষ্টি হলো, সেগুলি সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে দেখতে গেলে প্রথমেই দেখতে হবে কম্পন। এই কম্পনের এই কণাগুলো পরস্পর মিলিত হয়ে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য নিয়ে, এটা স্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে নয়, যার যেখানে অ্যাফিনিটি যোগাযোগ আছে সেইভাবেই তারা বিচ্ছিন্ন হয়ে বিশেষ বিশেষত্ব নিয়ে সৃষ্টি হলো। এটা সৃষ্টির প্রারম্ভ থেকেই আছে, আসছে। ময়া মানে আমার দ্বারা মানে সৃষ্টির দ্বারা যেমন করে সৃষ্টি হলো, সেই কম্পন থেকে, সেই ভাইব্রেশন থেকে, সেই শব্দ থেকে, দি বুমিং কমোশন অফ এক্সিস্টেন্স যাকে বলে, সেখান থেকে কিন্তু সৃষ্টি হয়ে আসছে। সমস্ত আম গাছ হয়ে যায়নি, সমস্ত মানুষ এক হয়ে যায়নি। আমরা সাম্যবাদের কথা বলি, ঠাকুর বলেন সাম্যবাদ কথাটাই হয় না, সমতা কথাটা হতে পারে। সেই জন্য এই যে হেড ভাবটা
আমার মধ্যে বিশেষ গুণ আছে, তার মধ্যেও বিশেষ গুণ আছে, তার গুণে সে গুণান্বিত, আমার গুণে আমি গুণান্বিত, সে জায়গায় ঘৃণার প্রশ্ন আসে না। এই কথা ঠাকুর বারবার বারবার বলেছেন আমাদের। বর্ণাশ্রমের মধ্যে কোনো ঘৃণার কথা নাই, জাতিভেদের কথা নাই, আছে মিলনের কথা। চারটা বর্ণ নিয়ে এক, যেমন মাথা, শিরে, উপসরা, পেট, হাত, পা ইত্যাদি নিয়ে আমার শরীরটা গঠিত। বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তাই কেউ কাউকে ডিপ্রাইভ করে না, প্রত্যেকে প্রত্যেককে পরিপূরণ করে চলে। এটি হলো বর্ণাশ্রম ধর্ম। এই ধর্মটা ভারতে ছিল। আমরা আমাদের খেয়াল খুশি মতো এগুলিকে অপব্যবহার করে প্রবৃত্তিমুখী চলনায় চলে আমরা নিজেরা ঘৃণের সৃষ্টি করেছি, আমরা অবজ্ঞার সৃষ্টি করেছি, আমরা অবহেলার সৃষ্টি করেছি, আমরা উপেক্ষার সৃষ্টি করেছি। আমাদের যদি বাঁচতে হয়, আমাদের তার উপরে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়, ফার্স্ট ক্লাস গোল্ড মেডেলিস্ট, অহংকার দিনে বিরাট পাণ্ডিত্য। তিনি ঠাকুরকে জিজ্ঞেস বলেছিলেন, ঠাকুর আজকাল বর্ণাশ্রমের কোনো চিহ্ন নাই, সব মিশে গেছে, সব মিশে গেছে, একাকার হয়ে গেছে। কেন বিয়ে থাওয়া এমন রকম হয়ে গেছে যে সব যেন মিলে গেছে। ঠাকুর তখন বলেছিলেন, কৃষ্ণদা এখনো বর্ণাশ্রমের ছিটে ফোটা যা আছে তার উপর যদি আপনারা দাঁড়ান, দেশটাকে জাগ্রত করতে পারবেন। তুমি মানুষকে ভালোবাসো, মানুষকে, একটা গান আছে না, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও। দাঁড়াও মানে কি, তার বৈশিষ্ট্য অনুযায়ী তার পাশে দাঁড়াও। সে যে বৈশিষ্ট্যবান, সেই বৈশিষ্ট্যের উপর তাকে হেল্প করো। এই বর্ণাশ্রম যে কত বড় জিনিস, এটা আমরা সর্বনাশ করে ফেলেছি 1955-এ নূতন বিল এনে, বিবাহ বিচ্ছেদ এনে, মেয়েদের পিতৃ সম্পত্তির অধিকারী আছে এই বলে, এবং বিয়ে করার পরে আবার ডাইভোর্স করা যায় এই বলে। তারপর চতুর্থত অনুলোম বিয়েকে বাদ দিয়ে, যে আদর্শ পুরুষ যিনি আদর্শ নিয়ে সবসময় মশগুল, সে 2টা 3টা 4টা বিয়ে করলেও কোনো ক্ষতি হয় না। কিন্তু হিন্দুরা সংখ্যা কমে যাচ্ছে, তার কারণ তাদের মধ্যে এখন অনুলোম বিয়ে হয় না, আইন করে বাদ দিয়ে দিছে। এক আইন হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি এই জন্য মুভমেন্ট করেছিলেন, কাশ্মীরে গিয়েছিলেন, সব জায়গায় এক আইন হবে। আমাদের ভারতবর্ষ এক আইন হবে, এক বিয়ে হবে সকলের। তুমি 4টা বিয়ে করবা আর আমি একটা করব, এ হয় না, হতে পারে না। আইন সকলের জন্য সমান হবে। আইনের মধ্যে কোনো ঘুষখোরি ব্যাপার নাই। সেজন্য হচ্ছে কি, আমরা ক্রমশ ক্ষয় হয়ে যাচ্ছি। শ্রী ঠাকুরের কাছে শরৎচন্দ্র হালদার দা 1964 সালের 4 মার্চ এসে ঠাকুরকে বললেন, ঠাকুর আউট অফ ইভেল কামেথ গুড, আউট অফ ইভেল কামেথ গুড, খারাপ থেকে ভালোটা আসে। ভারতবর্ষ তো ভাগ হয়ে গেল, ইভেল হয়ে গেল, কিন্তু গুড আসলো কোথায়? ঠাকুর তখন বলছেন, ইভেল আসছে এটা ঠিকই, গুড এখনো আমরা আনতে পারি নাই। গুড আনতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন ভালো দরকার, নিরাপত্তা দরকার, আরো দরকার কি, সকলেই যাতে বৈশিষ্ট্য অনুযায়ী বেড়ে উঠে তার ব্যবস্থা করা দরকার। অ্যাডমিনিস্ট্রেশন দরকার, নিরাপত্তা দরকার, এবং বৈশিষ্ট্য অনুযায়ী নারিশমেন্ট দরকার। তাইলে আউট অফ ইভেল কাম গুড, গুড আসতে পারে, ভালো আসতে পারে। মন্দ আসতে ঠিকই ডিভিশন করেছি,
ইভেল হয়েছে, ভালোটা এখন আমরা আনতে পারি নাই। কেন আনতে পারি নাই? আমি এই তো বললাম, অ্যাডমিনিস্ট্রেশন ঠিক নেই। অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক হয়, অর্থাৎ শাসন সংস্থা যদি ঠিক হয়, রাইট পয়েন্টে চলে এবং নিরাপত্তা যদি থাকে দেশের মধ্যে, সিকিউরিটি ঠাকুর বললেন, এবং বৈশিষ্ট্য অনুযায়ী যদি মানুষকে নারিশমেন্ট দেওয়া যায়, তবেই আউট অফ ইভেল কামেদ গুড হয়। তারপর ঠাকুর সুদৃতি পরিষদের এখানে বসে আছেন। সুদৃতি পরিষদ হচ্ছে ওই ঠাকুর বাংলা থেকে যখন আমরা আসতে বর্দার বাড়ির দিকে যেতে থাকি, সেখানে একটা বর্মার ঘর আছে, একদিকে সুদৃতি পরিষদ, একদিকে বর্মার ঘর। ওই বারিন্দায় ঠাকুর বসেছিলেন। সুদৃতি পরিষদের অপোজিটে বারিন্দায় বসে ছিলেন ঠাকুর। সেইখানে সুশীল চন্দ্র বসুদা ঠাকুরকে বললেন, ঠাকুর, পূর্ব পাকিস্তানে নরহত্যার যজ্ঞ চলছে, ঘর বাড়ি সমস্ত পুড়িয়ে দিচ্ছে, হিন্দুদের ধ্বংস করে দিচ্ছে সব। কি উপায় হবে? তখন ঠাকুর বলছিলেন, হয় সকলকে এইদিকে নিয়ে আসো, অথবা তোমরা এমন শক্তি অবলম্বন করো, এমন সমস্ত মিলিশিয়া তৈরি করো, যাতে ওইখানের একটা হিন্দু তাদের সংস্কৃতি কৃষ্টি নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে। তার জন্য যা করার, হিংসা করতে হলে হিংসা করবা, নো কম্প্রোমাইজ। ঠাকুরের মতো সবচেয়ে হিংসুক আর কেউ নাই। তার কারণ তিনি হিংসার দ্বারা প্রেম নিয়ে আসেন। হিংসা তো ধ্বংস করে দেয়। হিংসাকে ধ্বংস করতে গেলে অনেক সময় আরো বড় হিংসা দরকার। সেদিক থেকে ঠাকুর সবচেয়ে বড় হিংসুক, কেননা মানুষের বাঁচা বাড়ার জন্য তার এই হিংসা। ঠাকুর বলেন, মিলিশিয়া দরকার, আমার 1.5 লক্ষ মিলিশিয়া দাও, যারা ওই পূর্ব পাকিস্তানে আছে, সংস্কৃতি কৃষ্টি ছেলে মেয়ে, বয়স্কা কুমারী মেয়েদের নিয়ে আছে, তাদের উপর যে ধর্ষণ, অত্যাচার এবং ছিনতাই হচ্ছে, সেই জন্য সেই মিলিশিয়া দিয়ে সেখানে ম্যাচ করে দাও। ঠাকুর এইভাবে এত কথা বলেননি, কিন্তু ঠাকুর সংক্ষেপে রেখেছেন। কি রেখেছেন? মিলিশিয়া দরকার এবং ব্যবস্থা করা দরকার। ব্যবস্থাটা কেমন করে হবে? আমি তো লাইসেন্স পেয়ে যাচ্ছি, বদমাশি করছি, কোন আইন সেটা আমাদের সাপোর্ট করছে। আমি ধর্ষণ করছি, আইন আমাকে সাপোর্ট করছে। আমি মেয়ে ছেলে কেড়ে নিয়ে যাচ্ছি, আইন আমাকে সাপোর্ট করছে। সেটা কি ভালো? পর স্ত্রী, পরের মেয়েকে নিয়ে গেলাম, পরে সম্পত্তি নিয়ে গেলাম, এটা কি ভালো? সেই জায়গায় কি করতে হবে? মিলিশিয়া দ্বারা, নিরাপত্তা রক্ষী দ্বারা, সৈন্য মাফিক লোক যারা সবকিছু জানে, কাতারে কাতারে ঢুকিয়ে দিয়ে সে জায়গায় সেটা সংযত করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, পানিশমেন্ট দিতে হয়। সেজন্য গভর্নমেন্ট যদি নিরপেক্ষ না হয়, গভর্নমেন্ট যদি সাম্প্রদায়িক হয়, তাহলে উপায় কি? সেজন্য গভর্নমেন্ট হয়তো নিরপেক্ষ। একজন দাদা বললেন, এখানে কলকাতায় গোলমালের সময়ে একটা সংখ্যাগরিষ্ঠ এলাকায় যখন অত্যাচার করা হয়, তখন কোনো পুলিশ আসে না। সংখ্যাগরিষ্ঠরা যখন এই সংখ্যালঘিষ্ঠের উপরে গিয়ে অত্যাচার করে, তখন এই পুলিশ বোমা টোমা কামান টামান নিয়ে এসে মারতে আরম্ভ করে দেয়। ঠাকুর বলছেন, তোমরা থাকবে না। শাসন যন্ত্র যদি নিরপেক্ষ না হয়, আজ আমাদের হিন্দুরা দুর্বল কেন? আপনারা ভাবতে পারেন কিভাবে রাম মন্দিরটা ধ্বংস হয়েছিল, কতবার জিজিয়া কর বলা, ধর্ষণ করা, নারী হত্যা, নরহত্যা, কি না হয়েছে, কতবার ভাঙচুর হয়েছে, ৭৬ বার। কিন্তু এটাও জানবেন, আর্য রক্তের মধ্যে এখনো আর্য কৃষ্টির মধ্যে, আর্যদের মধ্যে এখনো রক্ত রয়ে গেছে। এখনো বহু
মানুষ এমন আছে যারা রিয়েলি একটা প্লাবন সৃষ্টি করতে পারে, এবং সেই প্লাবন সৃষ্টি করবে তখনই যখন তারা প্রবৃত্তি থেকে ঊর্ধ্বে উঠবে। আর প্রবৃত্তি থেকে ঊর্ধ্বে উঠার কৌশলে হচ্ছে প্রবৃত্তিকে তিনি জয় করেছেন, তার কন্ট্যাক্টে আসা, তার কথা শোনা। সেজন্য আমরা শ্রেষ্ঠের পূজারী। আমরা প্রতিমা পূজা করি, অমুক করি, তার মানে কি প্রতিমার মধ্যে আমরা সেই মূর্তিকে, সেই মানুষটিকে, সেই দেবতাকে সাক্ষাৎ বলে মনে করি। পত্তলিক পত্তলিক বলে আমাদের উড়িয়ে দেয়। পাগল নাকি? পত্তলিক পত্তলিক দিয়ে কি হবে? একেশ্বরবাদের কথা বলেছেন মুসলমানরা, হিন্দুরাও তাই বলে, একেশ্বরবাদ, একমেবাদ দ্বিতীয়ম শরণম। কোনো পার্থক্য নাই হিন্দু মুসলমানে বা খ্রিস্টানে, এই জন্য কোনো পার্থক্য নাই। ঠাকুরনার মানুষ এক, বৈশিষ্ট্য আলাদা। ঠাকুরই একমাত্র লোক বলেন যে একটা খাঁটি মুসলমান, খাঁটি হিন্দু, খাঁটি বৌদ্ধ, খাঁটি জৈন, এদের মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। তফাৎ আমরা নিজেরা ক্রিয়েট করি। আজ যদি মুসলমানরা কোরআন খানাকে ফলো করতো খুব ভালো করে, হযরত রসুলকে মান্যতা দিয়ে চলতেন, হযরত কথা শুনতেন, তাহলে সাম্প্রদায়িকতা দেশের মধ্যে আসতো না, আসতো না, আসতো না। হযরত রসুল কখনো ধর্মান্তরীদের কথা বলেননি। তিনি নিরামিষ খাওয়ার কথা এমন ভাবে বলে গেছেন কোরআনে যে ঘৃত ঔষধ স্বরূপ, মাংস সর্বরোগের আকার, খাওয়া না খাওয়ার সম্বন্ধে বলেননি, বলছেন মাংস সর্বরোগের আকার, ঘৃত ওষুধ স্বরূপ, ইত্যাদি কথা কোরআনে আছে। সুতরাং আমরা সেগুলি কতখানি মানি? ইসলামটা যদি আমরা হযরত রসুলকে ঠিক ঠিক মতো মেনে চলি, তাহলে সাম্প্রদায়ের কথা আসে না, ধর্মান্তরের কথা আসে না, মিলনের কথা আছে। আর এই মিলনের কথা বলে যাচ্ছেন আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাকে আমরা হেলায় বিসর্জন দিচ্ছি, অবহেলা করেছি। তাকে আমরা তার যে মূল্য, তার যে কথার দাম, তার যে চরিত্রের দাম, তার যে চলনের দাম, তার প্রতিটি কথাই যে মন্ত্র, যারা উপলব্ধি করেছে তারা বুঝতে পেরেছেন। পুরানো পুরানো লোকগুলি যারা যারা ঘর বাড়ি সংসার সমস্ত কিছু ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে, ভিক্ষার ঝুলি প্র্যাকটিক্যালি মাথায় নিয়ে একখানা দুখানা শুধু কাপড়, শাড়ি কাপড় বা এমনি কাপড় পরে দিনের পর দিন কাটিয়েছেন, শরৎচন্দ্র হালদারের মতো লোক, তার বাড়িতে কাপড় ছিল না, কিছু ছিল না পরার। ঠাকুর প্রমথ দ্বারা তার বাড়িতে একদিন সমস্ত ভেট পাঠিয়ে দিলেন। কি তার অভাব ছিল? বাগেরহাট কলেজের প্রফেসর ছিলেন, কিন্তু ইষ্টকে ভালোবেসে, ইষ্টের প্রতিষ্ঠার জন্য কত মানুষ যে এইভাবে হোল টাইম ওয়ার্কার হয়ে গেছে তার ঠিক নাই। তবে হোল টাইম ওয়ার্কার হলেও তাদেরও ট্রেনিং দরকার, যেমন মিলিটারি ট্রেনিং দরকার, পুলিশদের ট্রেনিং দরকার, পুলিশ করতে গেলে সৈনিকের ট্রেনিং দরকার। তো সেরকম শুধু ঋত্বিক হলে হবে না, ট্রেনিং দেওয়ার। আর ট্রেনিং হচ্ছে মানে ইষ্টপ্রণতার ট্রেনিং, ট্রেনিং হচ্ছে বৈশিষ্ট্যের ট্রেনিং, ট্রেনিং হচ্ছে যার যার যেই যেই গুণ আছে সেই গুণে গুণান্বিত করে তোলা, চরিত্রের ট্রেনিং দরকার। আর তার সাথে সাথে দরকার প্রচার। মানুষকে ভালোবেসে যত প্রচার করা যায়, যত ট্রেনিং দেওয়া যায়, ততই দেশের মঙ্গল, সকলের মঙ্গল হয়। ঠাকুর একটা কথা বলতেন, চাণক্য নীতি দরকার, ডুয়েল পলিটিক্স। চাণক্যকে বলা হয় মেকিয়াভেলি, কৌটিল্য শাস্ত্র এমএতে পড়ায়, মেকিয়াভেলির বই দি প্রিন্স এমএতে পড়ায়। মনসা চিন্তিতম কার্যং বচসা না প্রকাশ হয়। ব্রিটিশরা কি করতো? ভিতরে ভিতরে উস্কানি দিত সংখ্যালঘুদের, আর এদিকে বলতো ভালো ভালো, এই করো ওই করো ওই করো, ডুয়েল পলিটিক্স করতো, ধূর্তমি করতো। ধূর্তমি করে দেশটাকে দুই ভাগ করে দিয়ে গেল। এটা কখনো তাদের করা উচিত হয়নি। যেমন করব তেমন ফল হবে। আমাদের দেশে একটা পেপারে গত রবিবারের, এই রবিবারের আগের রবিবারের পেপারে বেরিয়েছিলাম, পড়েছিলাম কত পাদ্রী, কত যে ব্রিটিশরা আমাদের দেশে আসছিল, এরা টাইট জামা পরতো, গরমের দিনে তাই পড়তো, তারা সানস্ট্রোকে কত মারা গেল।
পার্সিসের কাছে যে কবর আছে সেই কবরের মধ্যে ব্রিটিশদের কবর সমস্ত ভর্তি, শুয়োরের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, মুখ মাংস, সমস্ত অখাদ্য কুখাদ্য খেত, মদ মাংস সমস্ত কিছু চলতো, দেশটাকে ছাড়াখাড়ি করে দিল। আমরা যদি ওগুলি না করতাম আমরা হচ্ছে অসভ্য। শ্রী রামচন্দ্র, শ্রী রামকৃষ্ণ দেব তার পত্নী সারদা মাকে মাতৃ বলে জ্ঞান করেছিলেন। মেয়েদের আমরা সম্মান দিতাম না। রামকৃষ্ণদেবের সন্তান হলেও রামকৃষ্ণদেবের যে রামকৃষ্ণত্ব অবতারত্ব তার একটুকু খাতি হতো না। কিন্তু তিনি দেখিয়ে গেলেন ওই তখনকার দিনে সমাজের সময়ে যে মাতৃকে কিভাবে ভক্তি করতে হয়, মাতৃজাতিকে, যার জন্য তিনি ওই ভক্তির পরাকাশটা তিনি দেখে গেলেন নিজের স্ত্রীকে নিজে পূজা করে সম্মান দিয়ে। মাতৃজাতি হচ্ছে দেশটাকে গঠন করে। ভালো মাদারের মধ্যে দিয়ে ভালো সন্তান আসে। মাদাররা যেইভাবে উদ্দীপিত করে, প্রেরণা দেয়, উৎসাহ দেয়, আনন্দ দেয় পুরুষের মনে, সেই আনন্দ সেই ভাব যত বেশি বিস্তৃত লাভ করে তত হায়ার টাইপ অফ সোল আছে। কেন একটা ভালো ঘরে মন্দ সোল আছে? সে জায়গায় রয়ে গেছে মায়েদেরই অবদান বেশি। এই মাতৃজাতিকে প্রণাম করা, সম্মান করা, তাদের যোগ্য স্থানে যোগ্য কাজে ব্যয় করা, নিয়োজিত করা, যোগ্য স্থানে পাত্রের জন্য নির্বাচন করে তাদের ব্যবস্থা করা, এগুলি সমাজের কর্তব্য, রাজার কর্তব্য। রাজা রাজধানী, রাজা রাজত্ব মানেই হচ্ছে নিরাপত্তা রক্ষা করা, বর্ণাশ্রম যাতে না ভাঙে সেটা রক্ষা করা। জানি না কবে সেই দেশ আসবে, তবে এইটা ঠিক, আউট অফ ইভেল কামেথ গুড। সৎসঙ্গীরা যদি রাইজ করে উঠে, সৎসঙ্গীরা রাইজ করা মানে ঠাকুরের বাঁচাবার নির্দেশগুলো যদি প্রভাবিত হয়, যদি আমরা সেগুলো চালনা করতে পারি, সেগুলো যদি আমরা সঞ্চারণ করে দিতে পারি, কেননা ওগুলোর মধ্যে অমৃত রয়ে গেছে, ওগুলোর মধ্যে জীবনীয় খোরাক রয়ে গেছে, ওগুলোর মধ্যে আনন্দ রয়ে গেছে। প্রবৃত্তির মধ্যে খোরাক নাই, প্রবৃত্তির মধ্যে হচ্ছে ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড, শরীর মন সমস্ত কিছু ধ্বংস করে দেয়। আর ঠাকুরের বিধির মধ্যে আপওয়ার্ড আপওয়ার্ড আপওয়ার্ড, আরো 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 রয়ে গেছে। তাতে আমরা যত জল জলে উঠতে পারবো। আচার আচরণ, ওই ব্যান্ড পার্টি নিয়ে ব্যান্ড করা আর ইয়ে করা, ওইসব সুবিধার হবে না। সুবিধা হচ্ছে আসল বিবাহ ঠিক করা, এগ্রিকালচার ঠিক করা, নিরাপত্তা ঠিক করা, ইন্ডাস্ট্রি ঠিক করা, এডুকেশন নিয়ে আসা, যা ঠাকুর হাজারবার বলেছেন। পৃথিবীর ইতিহাসে এত ভাবে এত কেউ বলেছে কিনা জানি না। সেই পরম পিতার যে তৃষিত অবদান, কেষ্টদাকে বলছিলেন, কেষ্টদা দুনিয়ার মানুষ দেখবেন পাগল হয়ে যাবে পরম পিতার এই তৃষিত অবদানের জন্য। আজ আমেরিকা দেখে আসে ভারতবর্ষের দিকে, চীন দেখে আসে ভারতবর্ষের দিকে। ভারতবর্ষের যে প্রধান, তিনি বিভিন্ন বিভিন্ন দেশে গিয়ে ভারতের জয় গান গেয়ে আসছেন। ভারতের প্রতি সকলের একটা আকর্ষণ আছে। ঠাকুর সেই আকর্ষণের মধ্যে দিয়ে বলছেন, বাংলাদেশের স্পিকার কেশববাবু ঠাকুর কাছে গেছিলেন, আপনার কাছে আমার নিবেদন, আপনি আবার সোনার ভারত করে তোলেন, সোনার ভারত করে তোলেন। জানি না দাদারা এবং মায়েরা, যা চলছে আমাদের আউট অফ ইভিল কবে যে ভালো আসবে, কিভাবে দেশ শাসিত হবে, নিরপেক্ষ হবে। নিরপেক্ষ দেশ হয় না, শাসন নিরপেক্ষ হতে পারে। শাসনটা আমি নিরপেক্ষ করব, সেখানে আমি জাত বিচার, হিন্দু মুসলমান বৌদ্ধ কেউ সব বিচার করব না, সকলেরই দণ্ড হওয়া দরকার অ্যাকর্ডিং টু দেয়ার ওয়ার্ক। খারাপ কাজ করলে খারাপ দণ্ড, সেটা প্রয়োজন আছে। কিন্তু তাই বলে সেখানে নিরপেক্ষ থাকবো, বসে থাকবো, তা হয় না। আর নিরপেক্ষ রাষ্ট্র হয় না, এই কথাটাই ভুল ঠাকুর বলেন, যদিও ইন্দিরা গান্ধী তা করে গেছেন। ইষ্ট নাই, অর্থাৎ আসল বেত্তা পুরুষ যদি পিছনে না থাকে, হিমালয়ান ব্লান্ডার করে বসি, ৭৫ কোটি টাকা পাকিস্তানকে দিয়ে বসলাম। সেদিন দেখছিলাম ইয়াতে টিভিতে, নাথুরাম গোডসে মেরেছিল গান্ধীজিকে। কেন মেরেছিল তার কারণ বলছিল, সমস্ত যেন এজলাকসার থ হয়ে গেছিল শুনে। আমি ওসবের মধ্যে যেতে চাই না। আমি যেতে চাচ্ছি শ্রী ঠাকুর যে নিয়ম শৃঙ্খলা, যে বিধি,
যে জীবনীয় পথ, যে অমৃতের পথ, অমৃতের খনি আমাদের সামনে তুলে ধরেছেন। পই পই করে আমাদের হাতে নাতে স্টেপ বাই স্টেপ শিক্ষা দিয়েছেন। এই এত বছর ধরে, 80 বছর 5 মাস ধরে সেই মানুষটির আমরা মূল্য দেই, সেই মানুষটিকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই মানুষটিকে আমরা ইনভাইট করি। দাদারা এবং মায়েরা, নবদ্বীপবাসী, আসাম বলেন, অঙ্গু বলেন, আমরা তাকে ইনভাইট করি, তার শক্তিটা আহরণ করতে চেষ্টা করি। তার চরিত্র বল যে তিনি আমাদের বলে গেছেন সঞ্চালনা করার জন্য এবং নাম ধ্যান করে নিজে শুদ্ধ হওয়ার জন্য। নাম ধ্যান না করলে মানুষ শুদ্ধ হয় না, প্রবৃত্তি জয় করতে পারে না। পরম পিতার কাছে প্রার্থনা করি আমরা সকলেই সেই পথের পথিক। সাদা জামা কাপড় পরলাম, তাতে সব হয় না, ভিতরটা সাদা করতে হবে। চরিত্র দিয়ে মন মুখ এক করে, নীতিবিধি পালন করে, সদাচার সম্পন্ন হয়ে, নিরামিষকে নাম ধ্যান করে, ভালো ব্যবহার করে, পারিপার্শ্বিকের সাথে ভালো ব্যবহার করে এবং নিজকে নিজে ঠিক মতো শাসিত করে, স্বস্তিনী ব্রত পালন করে। বিবেকানন্দ স্বস্তিনী ব্রত পালন করে নাই, শরীরটাকে নষ্ট করে দিয়েছিলেন। বেশি দিন বাঁচেননি, মাত্র 39 বছর বেঁচেছিলেন। কেন? স্বস্তির নিয়ম পালন করতে হবে। ঠাকুর সব দিকে আমাদের বেঁধে দিছেন। 10,000 বছরে বলছে আমার আসার দরকার করে না। তার কারণ তার নীতিবিধিগুলো যাদের মধ্যে, যেই মানুষের মধ্যে মূর্তি উঠেছেন, তিনিই জানবেন আমাদের সত্যিকারের আচরণশীল ব্যক্তি। তাকেই বলে আচার্য। যিনি আমাদের আচরণ করে দেখান, সে সংঘাচার্য হোক আর যেই হোক, আচরণ দরকার। আমরা আচরণশীল হয়ে উঠতে চাই। সেজন্য ঠাকুর বললেন আচার্যং মাং বিজানিয়ে। পরমপিতার কাছে প্রার্থনা করি আমরা সকলেই তারই অমৃত মধুর বাণী ইত্যাদিকে নিজের চরিত্রে মূর্ত করে দিয়ে আমরা স্বস্তি, শান্তি, আনন্দের পথে আরো আরো যাব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। প্রণাম, প্রণাম দাদা, প্রণাম। কত কথা মনে পড়ে। সাক্ষাৎ দর্শনের ঘটনা, 26তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে বিএ, বিএসসি, এমএ, এলএলবি, 95 বছর অতিক্রান্ত। শ্রী ঠাকুরের অনুলেখক, 1949 সাল থেকে 1969 সাল শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। অমৃত কথা আমরা শ্রবণ করলাম, প্রত্যেকে মুগ্ধ হলাম, আপ্লুত হলাম এবং